গল্পের আসর বা অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের লেখা একটি প্রেমের উপন্যাস, দিঘির জলে কার ছায়া গো। এটি প্রথম প্রকাশিত হয়েছে 2009 সালে। আজ হয়েছে এর প্রথম পর্ব। আজ বুধবার। বুধবার হলো মুহিবের মিথ্যা দিবস। মিথ্যা দিবসে রাত 11টা 59 পর্যন্ত সে মিথ্যা কথা বলে। তার এই ব্যাপারটা একজন শুধু জানে, সে একজনের নাম লীলা। লীলার বয়স 21। সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ার, বিষয় ইংরেজি সাহিত্য। লীলার খুব সবই সুন্দর, চেহারা সুন্দর, চোখ সুন্দর, মাথা কোঁকড়ানো চুল সুন্দর। ক্লাসে তার একটা নিক নেম আছে, সমুচা। এমন রূপবতী একটা মেয়ের নাম সমুচা কেন, সেটা একটা রহস্য। নাম নিয়ে লীলার কোনো সমস্যা নেই। সে বন্ধুদের টেলিফোন করে নির্বিকার ভঙ্গিতে বলে, আমি সমুচা বলছি। মুহিবের বয়স 30, গায়ের রং কালো, বেশ কালো। কালো ছেলেদের ঝকঝকে সাদা দাঁত হয়, মুহিবের দাঁত ঝকঝকে সাদা। পেপসোডেন্ট টুথপেস্ট কোম্পানি একবার তাকে টুথপেস্টের বিজ্ঞাপনের জন্য সিলেক্ট করেছিল। ডিরেক্টর সাহেব তাকে দেখে বললেন, এই ছেলের চেহারায় তো কোনো মায়া নেই, চোখ এক্সপ্রেশনলেস, একে দিয়ে হবে না। মুহিব বলল, স্যার, আপনাদের তো মায়ার দরকার নেই, আপনাদের দরকার দাঁত। আমার দাঁত দেখুন, আমি আস্ত সুপারি দাঁত দিয়ে ভাঙতে পারি। একটা সুপারি আনুন, দাঁত দিয়ে ভেঙে দেখাচ্ছি। 10 সেকেন্ডের মামলা। ডিরেক্টর সাহেব বললেন, বাসায় চলে যাও, বাসায় গিয়ে দাঁত দিয়ে সুপারি ভাঙো, ফাজিল ছোকরা। মুহিব বিয়ে পাশ করেছে 8 বছর আগে। একবারে সম্ভব হয়নি, দুবার পরীক্ষা দিয়ে 3rd ডিভিশনে পেয়েছে। রেজাল্ট বের হবার পর মুহিবের বাবা আলাউদ্দিন আহমেদ ছেলেকে বললেন, বিয়েতে 3rd ডিভিশন ফেলের চেয়েও খারাপ। কেউ রেজাল্ট জিজ্ঞেস করলে বলবি ফেল করেছি। মুহিব বাধ্য ছেলের মতো মাথা কাত করে বলল, জি আচ্ছা। আলাউদ্দিন বললেন, 3rd ক্লাসের সার্টিফিকেটটা তো হাতে আসলে ছাগলকে কাঁঠাল পাতার সঙ্গে খেতে দিবি। 3rd ক্লাস সার্টিফিকেট ছাগলের খাদ্য। মুহিব বলল, ছাগল কোথায় পাবো? আলাউদ্দিন বললেন, খুঁজে বের করবি, ঢাকা শহরে ছাগলের অভাব আছে। মুহিব বলল, জি আচ্ছা। আলাউদ্দিন বললেন, সকালে আমার সামনে খবরদার পড়বি না। তোর মুখ দেখে দিন শুরু হওয়া মানে দিনটাই নষ্ট। নিজের ঘরে ঘাপটি মেরে পড়ে থাকবি। আমি ঘর থেকে বের হলে রিলিজ হবি, মনে থাকবে? থাকবে। এখন সামনে থেকে যা, তোর সঙ্গে কথা বলা মানে আয়ুক্ষয়। মুহিব বাবার সামনে থেকে বের হয়ে রান্নাঘরে ঢুকে গেল। রান্নাঘরে মুহিবের মা রাজিয়া বেগম রান্না বসিয়েছেন। এই মা মুহিবের সৎ মা। ভদ্রমহিলার সরল প্রকৃতির, মুহিবকে অসম্ভব পছন্দ করে। তিনি বললেন, এই গাধা, কদম বুচি করেছিস? মুহিব বলল, কদম বুসি করবো কেন? বিয়ে পাশ করেছিস, কদম বুসি করবি না? বিয়ে পাশ হওয়া সহজ কথা? কয়টা ছেলে আছে বিয়ে পাশ? মুহিব মাকে কদম বুসি করল। রাজিয়া বললেন, শাড়ির আঁচলে 300 টাকা আছে, 100 টাকা নিয়ে যা, বন্ধু বান্ধবদের নিয়ে মিষ্টি খা। আমার হাত বন্ধ। মুহিব শাড়ির আঁচল খুলে 300 টাকার পুরোটাই নিয়ে নিল। রাজিয়া বললেন, চুপ করে বসে থাক, রান্না শেষ করি, তারপরে হাত ধুয়ে তোর মাথায় হাত রেখে দোয়া করব। মায়ের দোয়া ছাড়া সন্তানের কিছু হয় না। মুহিব বলল, তুমি তো আমার মা না। রাজিয়া বললেন, থাপড়ায় দাঁত ফেলে দেব বদমাস ছেলে, আমি মানা তো মাকে। মুহিব ঝিম ধরে বসে রইল। মহিলা রান্না শেষ করে অজু করলেন। মুহিবের মাথায় হাত রেখে বললেন, হে আল্লাহ পাক, এই ছেলেটা সত্যিকার মায়ের আদর কি জানে না, তুমি তার উপর দয়া করো। মুহিব বিরক্ত গলায় বলল, এটা কি বললে মা? তুমি যে আদর করো, এটা মিথ্যা। মিথ্যা হবে কেন? সত্যিকার মায়ের আদর কি তোমার আদরের চেয়ে আলাদা? রাজিয়া বেগম চুপ করে গেলেন। কি বলবেন বুঝতে পারছেন না। মুহিব বলল, আল্লাহ পাকের সঙ্গে কথা বলছো, জেনে বুঝে বলবা না? রাজিয়া বিব্রত গলায় বললেন,
কি বলবো বলে দে। মুহিব বলল, তুমি বলো, আমার এই ছেলেকে যেন কেউ দয়া না করে, উল্টা সে যেন সবাইকে দয়া করতে পারে। রাজিয়া বেগম তোতা পাখির মতো বললেন, আমার এই ছেলেকে যেন কেউ দয়া না করে, উল্টা সে যেন সবাইকে দয়া করতে পারে। মুহিবের চরিত্র বোঝার জন্য তার একটা ঘটনা উল্লেখ করা জরুরি। সে বিবিএ সার্টিফিকেট হাতে পাওয়ার পর সত্যি সত্যি ছাগলকে দিয়ে সার্টিফিকেট খাইয়েছে। কোরবানি দেবার জন্য আলাউদ্দিন ৩,৪০০ টাকায় একটা ছাগল কিনেছিলেন। লবণ মাখিয়ে সার্টিফিকেটটা তার সামনে ধরতেই ছাগল খেতে শুরু করলো। আলাউদ্দিন বললেন, ছাগলকে কি খাওয়াচ্ছিস? মুহিব বলল, বিয়ের সার্টিফিকেটটা খাওয়াচ্ছি, আরাম করে খাচ্ছে বাবা। আলাউদ্দিন বললেন, বিয়ের সার্টিফিকেটটা খাওয়াচ্ছিস মানে? মুহিব বলল, তুমি খাওয়াতে বলেছিলে, ভুলে গেছো? আলাউদ্দিন ছুটে এসে অর্ধেক সার্টিফিকেট ছাগলের মুখ থেকে উদ্ধার করলেন। তিনি সার্টিফিকেট উদ্ধার করেই ক্ষান্ত হলেন না, সেটা বাধাই করে নিজের শোবার ঘরে টাঙিয়ে রাখলেন। যেদিন টাঙালেন সেদিন বাসার সবাইকে ডেকে এনে বললেন, অর্ধেক সার্টিফিকেট টাঙিয়ে রেখেছি কি জন্য জানো? সবাই একটা জিনিস বোঝার জন্য, সেটা হচ্ছে সার্টিফিকেটের মতো আমার পুত্র অর্ধমানব। এখন মুহিবদের পরিবার সম্পর্কে বলা যাক। মুহিবের বাবা আলাউদ্দিন একটা গার্লস স্কুলে হেডমাস্টার হিসেবে রিটায়ার করেছেন। এখন নিজেই মেয়েদের একটা কোচিং সেন্টার চালান, নাম আলাউদ্দিন কোচিং। কোচিং সেন্টারে মেয়েরা তাকে ডাকে বক্ষ স্যার, কারণ তিনি নাকি মেয়েদের চোখের দিকে তাকিয়ে পড়ান না, বুকের দিকে তাকিয়ে পড়ান। তার কোচিং সেন্টারে যথেষ্ট সুনাম আছে। তিনি নিজেও ইংরেজি খুব ভালো পড়ান। অবসর সময়ে আলাউদ্দিন গান লেখেন, বেতার এবং টিভির তিনি একজন অ্যানলিস্টেড গীতিকার। বাজারে তার দুটি বইও আছে, ঈশ্বর ও ধর্ম এবং কোরআনের আলোকে বিজ্ঞান। কোচিং সেন্টারের ছাত্রীদের বই দুটি কেনা বাধ্যতামূলক। আলাউদ্দিনের প্রথম পক্ষে স্ত্রী গর্ভের সন্তান ৩ জন। বড় ২ মেয়ের পর মুহিব। বড় ২ মেয়েরই বিয়ে হয়ে গেছে, বাবার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। প্রথম পক্ষের স্ত্রীর নাম শেফালি, তিনি কিঞ্চিত অপ্রকৃতস্থ, ভাইয়ের সঙ্গে থাকেন। দ্বিতীয় পক্ষের স্ত্রী রাজিয়া বেগমের একটি সন্তান, নাম অশ্রুমালা, ডাকা হয় অশ্রু। অশ্রু বাবার কোচিং সেন্টারে পড়াশোনা করছে, ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার প্রস্তুতি। কোচিং সেন্টারে অশ্রুর নাম হয়েছে কাওয়া। যদিও তার গায়ের রং সাদা, যথেষ্ট রূপবতী, বড় বড় চোখ। অশ্রুর চরিত্রের বিশেষত্ব হচ্ছে সে প্রায় সন্ধ্যার পর বাড়িতে ভূত দেখে। ভয় পেয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। একটা ভূতকেই সে দেখে, পুরুষ ভূত, নগ্ন থাকে। সে বিশেষ উদ্দেশ্যে অশ্রুকে জড়িয়ে ধরতে চায়। বুধবার সকাল 10টা, মুহিব লীলাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। লীলাদের বাড়ির কলিং বেল ৩ মাস ধরে নষ্ট, চাপ দিলেই ইলেকট্রিক শক খেতে হয়। লীলা কলিং বেলের উপর লাল কালি দিয়ে একটা নোটিশ টাঙিয়েছে, সাবধান, কলিং বেল নষ্ট, চাপ দিলেই শক খাবেন, দয়া করে কড়া নাড়ুন। কলিং বেল সারানো কোনো ব্যাপার না, মোড়ের ফ্যানের দোকানের একজন মিস্ত্রি ধরে নিয়ে এলেই সে কাজটা করে দেবে। লীলার বাবার কারণে কাজটা করা হচ্ছে না। বাড়ির যাবতীয় কাজকর্মে তার নিজের পরিকল্পনা থাকে। তিনি ঘোষণা দিয়েছেন কলিং বেল সারানো কোনো বিষয় না, এর জন্যে মিস্ত্রিকে ১০০ টাকা দেবার কোনো মানে হয় না। কাজটা তিনি নিজেই করবেন। তিনি আজিজ মার্কেট থেকে একটা বই কিনে এনেছেন। বইয়ের নাম ইলেকট্রিক যন্ত্রপাতি সারাই। গত ৩ মাস ধরেই তিনি মন দিয়ে বইটা পড়ছেন। তার বাড়িতে কারেন্ট 2 ফেজ নাকি 1 ফেজ, এ নিয়ে তিনি সামান্য বিভ্রান্ত। পুরো বইটা তার একবার পড়া হয়েছে, এখন তিনি দ্বিতীয়বার পড়ছেন। লীলার বাবার নাম শওকত চৌধুরী। তিনি হাইকোর্টের বিচারপতি হিসেবে রিটায়ার করেছেন। অবসরপ্রাপ্ত বিচারপতিরা মামলার গল্প করে বাকি জীবন কাটান। ইনি সেরকম না। বিচারক থাকার সময় তিনি আইনের বই ছাড়া কিছু পড়েননি। এখন তার বইয়ের বাইরের বই পড়া অভ্যাস হয়েছে। যে কোনো বিষয় নিয়ে পড়তেই তার ভালো লাগে। তিনি পড়েই ক্ষান্ত হন না, পাঠের বিদ্যা কাজে লাগানোর চেষ্টা করেন। নীরব শরীর, সুস্থ জীবন এবং ঘরে বসে হোমিওপ্যাথ,
এই দুটো বই পড়ে তিনি হোমিওপ্যাথি চিকিৎসায় উৎসাহী হয়েছেন। ওষুধপত্র জোগাড় করেছেন, কালো চামড়ার ব্যাগ কিনেছেন, স্টেথোস্কোপ কিনেছেন। তিনি অত্যন্ত আগ্রহ নিয়ে ওষুধ দেন। মুহিব ছাড়া তেমন কেউ তার কাছে ওষুধ দিতে আসে না। মেয়ের ছেলে বন্ধুকে কোনো বাবাই সহ্য করতে পারে না। শওকত তার ব্যতিক্রম। তিনি মুহিবকে অত্যন্ত পছন্দ করেন। কলিং বেলের ওপর লেখা নোটিশটা মুহিব অনেকবার পড়েছে। আজও আবার পড়ল। শুধু যে পড়ল তা না, হাত দিয়ে ছুঁয়েও দেখল। লীলা নিজের হাতে লাল মার্কার দিয়ে লিখেছে। লেখায় তার স্পর্শ লেগে আছে। লেখাটা লীলা চিন্তা করে লিখেছে, চিন্তাটার জন্ম তার মাথার ভেতরে মস্তিষ্কে। কলিং বেলে হাত রাখার অর্থ লীলার মাথার ভেতর হাত রাখা। মুহিব কলিং বেল চাপল এবং বড় ধরনের শখ খেল। সে জানে কলিং বেল চাপা মানেই শখ খাওয়া। তারপরেও গত 3 মাসে সে ইচ্ছা করেই অসংখ্যবার শখ খেয়েছে। ইচ্ছা করে শখ খাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো মনস্তাত্ত্বিক কারণ আছে। মুহিব কারণটা জানে না। শওকত দরজা খুললেন এবং আনন্দিত গলায় বললেন, হ্যালো ইয়াং ম্যান, ইউ আর লুকিং গ্রেট। মুহিব বলল, চাচা কেমন আছেন? ভালো আছি, খুবই ভালো আছি। লীলা বাসায় নেই, ইউনিভার্সিটিতে গিয়েছে। মুহিব বলল, আমি লীলার কাছে আসিনি চাচা, আপনার কাছে এসেছি। আমার মায়ের ওষুধ দরকার। বারবার আপনাকে বিরক্ত করি, এত লজ্জা লাগে। আমার মা আবার আপনার ওষুধ ছাড়া অন্য ওষুধ খাবেন না। শওকতের মুখের হাসি আরো বিস্তৃত হলো। তিনি মুহিবের কাঁধে হাত রেখে বললেন, দরজা দাঁড়িয়ে তো ওষুধ দেওয়া যায় না, ভেতরে এসে বসো। হোমিওপ্যাথি কঠিন বিদ্যা। অ্যালোপ্যাথির মতো না যে অসুখ হলো, কি অসুখ বলার আগেই ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়ে দিল। অ্যান্টিবায়োটিকের ডোজ পড়া মাত্র কি হয় জানো? কি হয়? আমাদের লোয়ার ইনসাইটেশনের সব উপকারী জীবাণু মরে সাফ হয়ে যায়। সঙ্গে সঙ্গে ডায়রিয়া। মুহিব বলল, উপকারী জীবাণু আছে নাকি? শওকত বলল, অবশ্যই আছে। দে আর আওয়ার ফ্রেন্ডস। আমরা কি করি? অ্যান্টিবায়োটিক দিয়ে বন্ধুদের মেরে ফেলি। হোয়াট এ পিটি। এসো, ভেতরে এসো। সোজা আমার স্টাডি রুমে চলে যাও। আমি কেস স্টাডি খাতাটা নিয়ে আসি। তোমার মায়ের নাম রাজিয়া বেগম, তাই না? জি চাচা। স্টাডি রুমে মুহিব এবং শওকত সাহেব দুজনে মুখোমুখি বসা। শওকত সাহেবের হাতে 500 পাতায় চামড়া বাঁধানো মোটা খাতা। চামড়ায় সোনালি রং দিয়ে লেখা, কেস স্টাডি বুক, এস চৌধুরী। শওকত বললেন, এই যে পাওয়া গেছে। পেশেন্টের নাম রাজিয়া বেগম, বয়স 50, মিডিয়াম হাইট, গাত্রবর্ণ গৌর, ঠিক আছে? মুহিব বলল, জি চাচা। শওকত খাতা পড়তে পড়তে বললেন, পানি পানি অনীহা, অম্ল ভোজনে আগ্রহী, নিদ্রায় সমস্যা, ঠান্ডার ধাত। মুহিব বলল, সব ঠিক আছে চাচা। শওকত বললেন, 1 বছর আগের এন্ট্রি তো, এর মধ্যে কিছু চেঞ্জ হতে পারে, সেজন্যই জিজ্ঞেস করছি। আপ টু ডেট থাকা দরকার। আছে কোনো চেঞ্জ? মুহিব বলল, রাগ মনে হয় সামান্য বেড়েছে। আগে কারোর সঙ্গে রাগারাগি করতেন না, এখন বাবার সঙ্গে করেন। শওকত বললেন, কি লিখবো? খিটখিটে মেজাজ? মুহিব বলল, খিটখিটে মেজাজ বলা ঠিক হবে না। মা খুবই শান্ত স্বভাবের, বাবার সঙ্গে বনিবনা হচ্ছে না, আগেও হয়নি। তা নিয়ে মা কিছু বলতেন না, এখন বলেন। শওকত বললেন, সমস্যা কি বলো? মুহিব বলল, আধ কপালে মাথা ব্যথা। ডান দিক না বাঁ দিক? ডান বামের জন্য ওষুধ আলাদা হবে? অবশ্যই। হোমিওপ্যাথি যে কত জটিল চিকিৎসা তোমাদের কোনো ধারণা নেই। আইনের ব্যাখ্যার চেয়েও জটিল। যাই হোক, তুমি রান্নাঘরে চলে যাও, আমাকে 1 কাপ চা বানিয়ে দিয়ে যাও। কাজের মেয়েটা 2 দিনের ছুটি নিয়ে গেছে, আজ 10 দিন। বিরাট ঝামেলায় পড়েছি। রান্নাবান্না কি করে? লীলা যা পারে করে, আমি নিজেও কয়েকদিন ভাত রান্না করলাম। ভেরি ডিফিকাল্ট জব। আতপ চাল রান্নার এক রেসিপি, আবার সিদ্ধ চাল রান্নার অন্য রেসিপি। পুরনো চাল একভাবে রাঁধতে হয়,
আবার নতুন চালের চাল অন্যভাবে। রাইস কুকার ছিল, ইনস্ট্রাকশন ম্যানুয়ালে হারিয়ে ফেলেছি বলেও সেটা ব্যবহার করতে পারছি না। মুহিব চা বানাতে গেল। রান্নাঘরের অবস্থা ভয়াবহ। বেসিন ভর্তি আধোয়া বাসনপত্র, মেঝে নোংরা হয়ে আছে। মুহিব চা বানিয়ে দিয়ে এসে বাসনপত্র ধুয়ে পরিষ্কার করলো, মেঝে মুছল। পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে সে যথেষ্ট আনন্দ পাচ্ছে। তার মনে হলো বাসা বাড়িতে চাকরের কাজ নিলে তার জব স্যাটিসফ্যাকশনের সমস্যা হতো না। লীলার শোবার ঘর হাট করে খোলা, মুহিব সেই ঘরও ঝাড়ছিল। বিছানার চাদর বদলে দিয়ে বালিশের ওপর গত রাতে লেখা চিঠি রেখে দিল। সে এ বাড়িতে এসেছিল লীলাকে চিঠিটা দিতে। মুহিব লিখেছে, লীলা, পরশু রাতে আমাদের বাসায় একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা তোমাকে জানাবার জন্যই চিঠি। ইদানিংকালে আমার এই সমস্যা হয়েছে। বাসায় যাই ঘটে তোমাকে জানাতে ইচ্ছে করে। আমি জানি এটা মেয়েরই স্বভাব। মেয়েরাই ঘরের কথা প্রিয়জনের কাছে জানাতে আগ্রহ বোধ করে, ছেলেরা তেমন করে না। যাই হোক, ঘটনাটা বলি। বাবা মার উপর কোনো একটা ব্যাপার নিয়ে রাগ করেছেন। রাগ করে তিনি মাকে অতি নোংরা কিছু বললেন। আমার বাবা এমএ পাশে একজন মানুষ, স্কুলের রিটায়ার্ড হেডমাস্টার এবং একজন গীতিকার। তোমাকে আগে বলিনি, বাবা কিন্তু বাংলাদেশ বেতারের একজন এনলিস্টেড গীতিকার। তার অসাধারণ প্রেমের গান তুমি হয়তো শুনেছ। চাঁদ বদনী সুজন সখী, নিশিরাইতের পাখি, কেন করে ডাকাডাকি। মহান প্রেম সঙ্গীত রচয়িতা বাবা মাকে নোংরা কথা বলে ক্ষান্ত হলেন না। তিনি বললেন, এক্ষুনি বাসা থেকে বের হ, এই মুহূর্তে। মা ভেতরে বারান্দায় পেয়ারা গাছের নিচে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তুমি তো কখনো আমাদের বাসায় আসোনি। আমরা উত্তরখান বলে শহরের বাইরে থাকি। 4 কাঠা জমিতে টিনের বাড়ি। নেংটির বুক পকেটের মতো বাড়িটার নাম রাজিয়া মহল। রাজিয়া আমার মায়ের নাম। আমাদের বাসাটা বেশ বড়। ভেতরের দিকের উঠানের অনেকখানি জায়গা। বড় একটা পেয়ারা গাছ এবং কাঁঠাল গাছ আছে। 2টা গাছের কোনটাতেই কখনো ফল ধরে না। রাত 11টার দিকে বাবা শোবার ঘরের দরজা বন্ধ করে ঘুমোতে গেলেন। তখন আমি মার কাছে গেলাম। শান্ত গলায় বললাম, মা, ঘরে চলো, আমার সঙ্গে ঘুমোবে। মা বললেন, না। সারা রাত পেয়ারা গাছের নিচে হাঁটাহাঁটি করবে? মা জবাব দিলেন না। আমি মাকে 5 কোলা করে তুললাম। মা বললেন, কি করিস, ফেলে দিবি তো। আমি বললাম, ফেলবো না। রাতে মা আমার ঘরে থাকলেন। আমার ঘরে খাটটা ছোট। তাকে খাটে শুয়ে আমি মেঝেতে পাটি পেতে ঘুমালাম। গল্পটা এখানেই শেষ না। সকালবেলা বাবা আমাকে ডেকে পাঠালেন। তিনি চোখের দিকে তাকিয়ে কথা বলেন না, ঘাড়ের দিকে তাকিয়ে কথা বলেন এবং কথা বলার সময় হেডমাস্টারের মতো গলা বের করেন। আছিস কেমন? জি বাবা, ভালো আছি। চাকরি খুঁজছিস? জি। 3rd ক্লাস বিয়েকে কে চাকরি দিবে? ড্রাইভিং শিখে ড্রাইভার হয়ে যা। বড় লোকে গাড়ি চালাবি, তেল চুরি করবি, গ্যারেজের সাথে বন্দোবস্ত করে রাখবি, ওরা তোকে কমিশন দেবে। পারবি না? পারবো। মাঝে মধ্যে বকশিসও পাবি। বাপের ঘাড়ে বসে জীবন পার করে দেওয়া তো কাজের কথা না। শরীরও হচ্ছে মহিষের মতো। কাল রাতে জানালা দিয়ে দেখলাম তোর মাকে কোলে নিয়ে ঘরে যাচ্ছিস। তোর কোনো কাজেই আমি সন্তুষ্ট হই না। এই কাজেও সন্তুষ্ট হয়েছি। এই বলেই বাবা 2টা 500 টাকার নোট বের করে আমার দিকে এগিয়ে দিলেন। বাবার মতো হাড় কৃপণ মানুষ 1000 টাকা কাউকে দিবে তার প্রশ্নই ওঠে না। আমি নোট 2টা নিলাম। নীলা, তোমার কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছিলাম, সেটা শোধ দিয়ে দিলাম। খামের ভেতর 1000 টাকা নিশ্চয়ই পেয়েছ। আজ এই পর্যন্ত। মুহিব, পুনশ্চ তোমার সঙ্গে কিছু জরুরি কথা ছিল। আমার মোবাইলে কোনো টাকা পয়সা নেই। লীলাদের বাড়ি থেকে বের হয়ে বড় রাস্তা পড়তেই মুহিবের মোবাইল ফোন টেলিফোনে বেজে উঠল। হ্যালো, তুমি কি সার্ভেন্ট শ্রেণী কেউ? কে তোমাকে ঘর পরিষ্কার করতে বলেছে?
বাসন মাজতে বলেছে। সরি। তুমি ধীরে ধীরে সার্ভেন্ট সম্পদের একজনে পরিণত হচ্ছ। তা মনে হয় হচ্ছি। আর আমি কি বলেছি 1,000 টাকা ফেরত দাও? বলেছি? না, বলনি। কবিতাটা মুখস্থ করেছ? কোন কবিতা? রবীন্দ্রনাথের বর্ষাযাপন কবিতাটা মুখস্থ করতে বলেছিলাম। ভুলে গেছি। এটা মিথ্যা কথা অর্ধেক মুখস্থ হয়েছে। আজ বুধবার মিথ্যা দিবস। এই দিবসে মিথ্যা বলা যায়। হোমের ডেফিনিশন মনে আছে? আছে। হোম ইজ দ্য প্লেস হোয়ার ইফ ইউ ওয়ান্ট টু গো দেয়ার দে হ্যাভ টু টেক ইউ ইন। কার কথা বলো? রবার্ট সাহেবের। রবার্ট সাহেবের না, রবার্ট ফ্রস্টের। কবি রবার্ট ফ্রস্ট। বলো, রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্ট। লীলা বলল, তোমাকে আমি মানুষের সামনে প্রেজেন্টেবল করতে যাচ্ছি। মুহিব বলল, কোনো লাভ হবে না। আমি যা তাই থাকবো। তুমি যা তা থাকছো না, তুমি ক্রমেই নিচে নেমে যাচ্ছ। মুহিব বলল, তোমাদের ড্রাইভারের নাম জলিল না? হ্যাঁ। ড্রাইভারের নাম দিয়ে কি হবে? মুহিব বলল, তাকে বলো তো আমার জন্য একটা চাকরি দেখতে। লীলা তীক্ষ্ণ গলায় বলল, সে কি চাকরি দেখবে? মুহিব বলল, ড্রাইভারের চাকরি। আমি ঠিক করেছি ড্রাইভিং স্কুলে ভর্তি হব। লীলা টেলিফোন কেটে দিল। মুহিবের নিজেকে হিমুর মতো লাগছে। পকেট খালি। সে হাঁটছে। তার গায়ের শার্টটাও হলুদ। কোনো একদিন হিমুর সঙ্গে তার দেখা হয়ে গেলে ভালো হতো। তাকে নিয়ে জঙ্গলের জোছনা দেখতে যেত। তবে কাব্যভাব তার মধ্যে একেবারেই নেই। লীলার মধ্যে আছে। হঠাৎ তার টেলিফোন আসবে। আজ যে পূর্ণিমা জানো? না, জানি না। সন্ধ্যা পর বাসায় চলে এসো, চাঁদ দেখব। ছাদে শতরঞ্জি পেতেছি। হাঁ করে চাঁদের দিকে তাকিয়ে থাকার কিছু নেই। একজন আবৃত্তিকারকে খবর দিয়েছি, তিনি কবিতা আবৃত্তি করবেন। গান শোনা যায়, কবিতা শোনার কিছু নেই। প্লিজ এসো, প্লিজ। আচ্ছা, আসছি। রাতে খেয়ে যাবে। কি রান্না? বাইরে থেকে খাবার আসবে। প্লেন পোলাও আর খাসির রেজালা। তুমি সন্ধ্যা 6টার মধ্যে আসবে। আচ্ছা। মুহিব যায় না। লীলা তাকে যেন টেলিফোন ধরতে না পারে তার জন্য মোবাইল অফ করে রাখে। এই কাজটা সে করে হিমুর কথা মনে করে। হিমু রূপার সঙ্গে এরকম কাণ্ড করে। মুখে বলে যাবে, কিন্তু যায় না। বৃষ্টি শুরু হয়েছে। মুহিব একটা চায়ের দোকানে আশ্রয় নিয়েছে। পকেটে টাকা থাকলে 1 কাপ চা খাওয়া যেত। হিমুর এমন অবস্থায় চা খেতে ইচ্ছে হলে বলতো, আছেন কোনো সহৃদয় ভাই যে একজন তৃষ্ণার্তকে চা খাওয়াবেন? এই ধরনের কথা বলা সম্ভব হচ্ছে না। মুহিব বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছে। মুহিবের মোবাইল আবার বেজে উঠছে। নীলার টেলিফোন। মুহিব সেট বন্ধ করল। চারপাশে একগাদা লোক নিয়ে লীলার সঙ্গে কথা বলা যায় না। লীলার সঙ্গে মুহিবের পরিচয়ের গল্পটা এখন বলা যেতে পারে। তাদের পরিচয় নর্দমায়। ঘটনাটা এরকম, মুহিব হেঁটে বাসায় ফিরছে। ধানমন্ডির 27 নম্বর রোডে মানুষজনের জটলা। মনে হচ্ছে সবে কিছু একটা দেখে মজা পাচ্ছে। বিনা পয়সায় মজা পাবার লোভ কেউ ছাড়ে না। মুহিব এগিয়ে এলো। মজা পাবার মতোই ঘটনা। অতি রূপবতী এক তরুণী নর্দমায় পড়ে গেছে। তার সারা শরীর নর্দমার নোংরা বিষাক্ত ঘন কৃষ্ণবর্ণের তরলে মাখামাখি। মেয়েটার উচিত নর্দমা থেকে ওঠার চেষ্টা করা। তা না করে সে নর্দমায় নোংরায় কি যেন খুঁজছে। সে ফিতাবিহীন স্পঞ্জের একটা স্যান্ডেল তুলল। জনতার ভেতর একজন চেঁচিয়ে উঠল, পাইছে পাইছে, জিনিস পাইছে। সবাই হেসে উঠল। মুহিব নর্দমার পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে কঠিন গলায় বলল, উঠে আসুন। জনতার একজন বলল, ভাই থাকুক না, খেলতেছে। আবারও সম্মিলিত হাসি। মুহিব বলল, হাত ধরুন, উঠে আসুন। মেয়েটা উঠে এসে বলল, আমার একটা বই নর্দমায় পড়ে গেছে, খুব জরুরি বই, বইটা খুঁজছিলাম। মুহিব নর্দমায় নেমে পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই বই নিয়ে উঠে এলো। বইটার নাম
নিউ এনলার্জড এনথোলজি অফ রবার্ট ফ্রস্ট পোয়েমস। মেয়েটা বলল, আমার পা কেটে গেছে, আমাকে একজন ডাক্তারের কাছে নিতে হবে। তার আগে একটা সাবান কিনে নিয়ে আসুন, আমি লেকের পানিতে গোসল করব। গা থেকে বিকট দুর্গন্ধ আসছে, আর কিছুক্ষণই দুর্গন্ধ থাকলে আমি অজ্ঞান হয়ে যাব। মুহিব সাবান কিনে আনলো। মেয়েটা সারা গায়ে সাবান ডলে লেকের পানিতে গোসল করলো। মুহিবকে বলল, আপনি আশেপাশে থাকুন, আমি সাঁতার জানি না, পা পিছলে বেশি পানিতে পড়ে গেলে টেনে তুলবেন। আর বইটা ধুয়ে ফেলুন, বইটা আমার মা আমার ৫ম জন্মদিনে দিয়েছিলেন, এটা তার স্মৃতিচিহ্ন। আমি যেখানেই যাই এই বই সঙ্গে থাকে। বইটা ২য় পাতায় আমার মায়ের লেখাটা মুছে গেছে কিনা দেখুন তো। মুহিব পাতা উল্টালো। নর্দমায় নোংরা বইটার মলাটে লেগেছে, ভেতরটা ঠিক আছে। ২য় পাতায় লেখা, লীলাবতী মামনি বড় হয়ে এই বইটা পড়বে, ঠিক আছে মা? চাঁদের কণা লক্ষ্মী সোনা, ঘুট ঘুট পুটপুট। আমার মা হুট হুট। মহিব বলল, আপনার নাম লীলাবতী? লীলা গায়ে সাবান ডলতে ডলতে বলল, হুম। মুহিব বলল, আপনার মা লিখেছেন, আমার মা হুট হুট। হুট হুট মানে কি? হুটহুটের কোনো মানে নেই, এটা হলো ননসেন্স রাইম। ননসেন্স রাইমটা কি? লীলা বলল, ননসেন্স রাইম হলো অর্থহীন ছড়া, কোনো অর্থ হবে না, কিন্তু ভালো লাগবে, অন্তমিল থাকবে, ছন্দ থাকবে। লীলার পা ভালোই কেটেছিল, 2টা স্টিচ লাগলো। ডাক্তার ধনুষ্টঙ্কার ইঞ্জেকশন দিলেন, অ্যান্টিবায়োটিক দিলেন। মুহিব লীলাকে তার বাসায় পৌঁছে দিল। লীলা বলল, আজ আপনি বাসায় ঢুকবেন না, আগামীকাল ঠিক এই সময় আসবেন। মুহিব বলল, আগামীকাল আসবো কেন? লীলা বলল, দরকার আছে, অবশ্যই আসবেন। মুহিব পরদিন গেল। লীলা গা ভর্তি গয়না পরে বসে আছে, তাকে দেখাচ্ছে ইন্দ্রাণীর মতো। লীলা বলল, আমার গায়ের সব গয়না হলো আমার মার। বিশেষ বিশেষ দিনে আমি আমার মায়ের গয়না পরে বসে থাকি। মুহিব বলল, আমাকে আসতে বলছেন কেন? লীলা বলল, ধন্যবাদ দেবার জন্য, গতকাল ধন্যবাদ দেওয়া হয়নি, বসুন। মুহিব বসল। লীলা বলল, বাবা বাসায় থাকলে ভালো হতো, বাবার সামনে ধন্যবাদ দিতে পারতাম, বাবার আজই একটা জরুরি কাজ পড়ে গেল। লীলা হাতে একটা কাগজ নিয়ে পড়তে শুরু করলো। আমি এখনো আপনার নাম জানি না, আপনি আমার নাম জানেন। আপনি কিছুটা এগিয়ে আছেন। নর্দমায় পড়ে যাওয়ার মতো হাস্যকর একটি ঘটনা আমার জীবনে ঘটেছে, আপনি আমাকে টেনে তুলেছেন। এটি চোরাবালি থেকে টেনে তোলার মতো বড় কোনো উদ্ধার কর্ম না, তারপরেও যে স্বাভাবিকতার সঙ্গে কাজটি আপনি করেছেন তা আমাকে মুগ্ধ করেছে। আপনাকে লিখিতভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। মুহিব বলল, আপনি তো বিরাট নাটক শুরু করেছেন। নীলা বলল, নাটক এখনো শেষ হয়নি, এখন আমার মা যে কবিতার বইটা দিয়েছেন সেখান থেকে একটা কবিতা পাঠ করে শোনানো হবে। আপনার হাবভাব দেখে মনে হচ্ছে না কবিতা আপনার পছন্দের বিষয়, তারপরে শুনতে হবে। God once declared he was true, and then took the veil and withdrew. And remember how final a hush then descended of old on the bush. লীলা বলল, কিছু বুঝতে পারলেন? মুহিব বলল, না। বুঝতে না পারলে লজ্জিত বোধ করার কিছু নেই। এই কবিতাটা খুব সহজভাবে লেখা, অত্যন্ত কঠিন একটা কবিতা। এখন বলুন, আপনার নাম কি? মুহিব। আপনার মোবাইল টেলিফোনের নাম্বারটা আমাকে দিন, টেলিফোনে আরও একদিন আসতে বলবো, বাবার সঙ্গে পরিচয় করে দেবার জন্য। আমার কোনো টেলিফোন নেই। নেই কেন? মোবাইল ব্যবহার পছন্দ করেন না বলেই নেই, নাকি টাকা নেই বলে নেই? মুহিব বলল, টাকা নেই বলেই নেই। লীলা তার সেটটা এগিয়ে দিয়ে বলল, রেখে দিন, এটা আপনার, আমি আরেকটা কিনে নেব। নিতে বলছি নিন। আর শুনুন, আমি ইংরেজি সাহিত্যের ছাত্রী, ইংরেজিতে আপনি তুই নেই, সবাই তুমি। এখন থেকে আপনাকে আমি তুমি করে বলবো, আপনিও আমাকে তুমি করে বলতে পারেন।
তুমি বলতে অস্বস্তি বোধ করলে আপনি বলতে পারেন। মুহিব বলল, আমি এখন উঠি? নীলা বলল, না, তুমি দুপুরে আমার সঙ্গে খাবে। আমি রান্না করেছি। আমি রাখতে পারি না। ডিম ভাজি করেছি আর ডাল। বুয়া কই মাছ রান্না করেছে। আমি চাই আমার রান্না আজ খাবে। বাথরুমে যাও, হাত মুখ ধুয়ে আসো। ওইদিকে বাথরুম। মুহিব দ্রুত বাথরুমে ঢুকে গেল। তার চোখে পানি এসে যাচ্ছিল। বাথরুমে ঢুকে পড়ায় লীলা নামের অদ্ভুত মেয়েটা মুহিবের দুর্বলতা ধরতে পারল না। বৃষ্টি এখনো পুরোপুরি কমেনি, তবে আগের মতো পড়ছে না। টিপ টিপ করে পড়ছে। মুহিব বের হয়ে পড়ল। ভাব দেখে মনে হচ্ছে এই বৃষ্টি আজ সারাদিনেও কমবে না। চায়ের দোকানে বন্দী হয়ে থাকার কিছুই নেই। সামান্য এগোতেই বড় বড় ছাতা হাতে কিছু লোকজনকে দেখা গেল। অতি ব্যস্ত ভঙ্গিতে তারা ছোটাছুটি করছে। মুহিব এগিয়ে গেল। বেকার মানুষদের কৌতূহল বেশি থাকে। কৌতূহল মেটানোর অবসর তাদের আছে। নাটকের শুটিং হচ্ছে। সব রেডি করা আছে। বৃষ্টি পুরোপুরি থামলেই শুটিং শুরু হবে। নায়িকা প্লাস্টিকের লাল চেয়ারে বসা, তার মাথার উপর সি বিচে প্রকাণ্ড ছাতা ধরা। সেই ছাতার রঙও লাল। ছাতা এমনভাবে ধরা যেন নায়িকার মুখ দেখা না যায়। মুহিব ছাতা হাতে নিয়ে ছোটাছুটি করছে এমন একজনকে বলল, ভাই, নাটকের নাম কি? নাটকের লোকজন দর্শকদের কোনো প্রশ্নের জবাব দেয় না। এই লোক দিল। ভদ্রভাবে বলল, এই বসন্তে ভ্যালেন্টাইন দিবসের নাটক। মুহিব বলল, নামটা সুন্দর। ডিরেক্টর কে? আমি ডিরেক্টর। মুহিব বলল, স্যার সরি। সরি কেন? মুহিব বলল, আপনাকে সাধারণ কেউ ভেবেছিলাম, এই জন্য সরি বলেছি। আমি সাধারণ, অসাধারণ কিছু না। একটা শট দেবেন? মুহিব বলল, বুঝতে পারলাম না, কি বললেন? আমাদের একজন আর্টিস্ট আসেনি, তার মুখে একটা সংলাপ আছে, আপনি দিতে পারবেন? মুহিব তাকিয়ে রইল। কি বলবে বুঝতে পারছে না। ডিরেক্টর সাহেব বললেন, নাটকের নায়িকা রাস্তায় দাঁড়িয়ে চোখ মুছছে। আপনি একজন পথচারী। মেয়েটাকে কাঁদতে দেখে এগিয়ে যাবেন এবং বলবেন, ম্যাডাম, কি হয়েছে? মুহিব বলল, রাস্তায় কোনো অপরিচিত মেয়েকে কাঁদতে দেখলে আমরা ম্যাডাম বলি না, আমরা শুধু বলি, কি হয়েছে? ঠিক আছে, আপনি কি হয়েছে বলবেন। তখন মেয়েটি বলবে, গেট লস্ট। তারপরও আপনি দাঁড়িয়ে আছেন। তখন মেয়েটি বিরক্ত হয়ে বলবে, গেট লস্টের মানে বোঝেন না? যান, ফুটেন। আপনি চলে আসবেন। পারবেন? জি স্যার, পারবো। গুড। ক্যামেরার দিকে ভুলেও তাকাবেন না। ক্যামেরার দিকে তাকালে শট এনজি হয়ে যাবে। এনজিটা কি? এনজি হচ্ছে নট গুড, অর্থাৎ শট নষ্ট। আবার নতুন করে নিতে হবে। পারবেন তো? স্যার, চেষ্টা করব। তাহলে আসুন, বৃষ্টি থেমে গেছে, এখনই শট হবে। মুহিব ঠিকঠাক মতো করলো। নায়িকার মুখে গেট লস শুনে আহত দৃষ্টিতে তাকালো। নায়িকা যখন বলল, ফুটেন, তখন আরো লজ্জা পেল। চলে যাবার সময় এক পলকের জন্য দাঁড়িয়ে আরেকবার তাকালো নায়িকার দিকে। ডিরেক্টর সাহেব বললেন, আপনার টেলিফোন নাম্বার দিয়ে যান। ছোটখাটো কোনো রোল থাকলে আপনাকে ডাকবো। আপনি ক্যামেরা ফ্রি। চা খান? শুধু চা না, তাকে চায়ের সঙ্গে দুটো সিঙ্গারা দেওয়া হলো। সিঙ্গারা খাওয়ার সময় নায়িকা এসে সামনে দাঁড়ালেন। হাসি মুখে বললেন, আপনার অভিনয় ভালো হয়েছে। এটা প্রথম কাজ? জি। নাম কি? মুহিব। আপনার টেলিফোন নাম্বার এবং নাম একটা কাগজে লিখে আমাকে দিন। আমি চেষ্টা করব আপনাকে ভালো একটা সুযোগ দিতে। ম্যাডাম, থ্যাংক ইউ। আপনি কি আমার নাটক বা সিনেমা দেখেছেন? জি ম্যাডাম, অনেক দেখেছি। পুরোপুরি মিথ্যা কথা। তাদের বাসার টিভি থাকে বাবার শোবার ঘরে। মুহিবের টিভি দেখা হয় না। নায়িকাকে সে চিনতে পারেনি, তবে আজ যেহেতু বুধবার, মিথ্যা কথা বলা যায়। মিথ্যা দিবস শেষ হবার 1 ঘন্টা আগে রাত 11টায় মুহিবের জীবনে বিস্ময়কর ঘটনা ঘটল। দুপুরের দেখা নায়িকা তাকে টেলিফোন করলেন। আপনি মুহিব? জি। আমাকে চিনেছেন তো? দুপুরে আমার সঙ্গে কাজ করলেন। জি ম্যাডাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আপনার জন্য ভালো একটা খবর আছে। একটা নাটকে আপনাকে কেন্দ্রীয় চরিত্র দেওয়ার ব্যবস্থা করেছি। থ্যাংক ইউ ম্যাডাম। ভালো মতো কাজ করবেন, আমার যেন বদনাম না হয়। আমি ডিরেক্টরকে বলেছি আপনি একজন বর্ন অ্যাক্টর। ম্যাডাম, আপনার দয়ার কথা সারা জীবন মনে থাকবে। কান্নার শব্দ পাচ্ছি। কে কাঁদছে? আমার ছোট বোন কাঁদছে। ভূত দেখে ভয় পেয়ে কাঁদছে। তার নাম অশ্রু। সে প্রায় ভূত দেখে। আজও দেখেছে? জি। মাথার চুল আঁচড়াচ্ছিল, হাত থেকে চিরুনি পড়ে গেল। সে চিরুনি তুলতে নিচু হয়ে দেখে তার ঘাটের নিচে ভূতটা বসে আছে। ভূতটা অশ্রুর মাথার চুল খপ করে ধরে ফেলল। অশ্রু অনেক চেষ্টা করলো চুল ছাড়াতে, পারল না। তার মাথার একগোছা চুল ভূতটা টেনে ছিঁড়ে ফেলেছে। এই ঘটনা কি সত্যি ঘটেছে না আপনি বানাচ্ছেন? সত্যি ঘটেছে ম্যাডাম। আপনার বোন কত বড়? এক্সাক্ট বয়স বলতে পারবো না। ইউনিভার্সিটিতে ভর্তি হবে, কোচিং সেন্টারে কোচিং করছে। আপনার বোনের নাম কি বললেন? অশ্রু। আমার ধারণা অশ্রু সিজোফ্রেনিক। ও চিকিৎসা করাতে হবে। আমি একজন ডাক্তারের ঠিকানা দেব, তার কাছে নিয়ে যাবেন। আমি ব্যবস্থা করে দেব যেন ভিজিট না নেয়। ম্যাডাম থ্যাংক ইউ। যে নাটক করতে যাচ্ছেন তার নাম জানতে চাইলেন না? নাম কি? নামটা পোয়েটিক। দিঘির জলে কার ছায়া গো। টেলিফোনে লীলা কাউকে হ্যালো বলে না। বান্ধবীদের বলে আমি সমুচা। মুহিবকে বলে আমি লি। অপরিচিতদের বলে লীলা কথা বলছি। লীলা টেলিফোন করেছে মুহিবকে। যথারীতি বলল আমি লি। ওপাশ থেকে হেরে গলায় কেউ একজন বলল কানেসান। লীলা বলল এটা মুহিবের ফোন না? ওপাশ থেকে বলল হইতে পারে, আমি স্যারের নাম জানি না। আপনার স্যার কে? হিরু। হিরু মানে? তার নাম হিরু? নাটকের হিরু। স্যার এখন পার্ট গায়, পরে করেন। আপনি কে? আমার নাম শামসু, প্রোডাকশনে কাম করি। আফা অহন রাখি, হিরোইন আমারে বুলায়। আধ ঘন্টা পর লীলা আবার টেলিফোন করল। সেই হেরে গলা। লীলা বলল আপনি শামসু? যে। আপনার স্যার কি করে? হিরোইনের সাথে নাস্তা খায়। কি নাস্তা? এক পিস কেক, সিঙ্গারা আর কলা। আপনার স্যারকে কি এখন টেলিফোন দেওয়া যাবে? ধরেন, দিতাসি। টেলিফোনে মুহিবের গলা পাওয়া গেল। নীলা বলল কি করছো তুমি? মুহিব বলল নাটক করছি, চ্যানেল আইয়ে ভ্যালেন্টাইন ডেতে দেখাবে। তুমি অভিনয় করে জানতাম না তো? মুহিব হাসতে হাসতে বলল আমি নিজেও জানতাম না। পাকের চক্রে হয়ে গেল। কিভাবে হয়ে গেল পরে বলবো। কিসের অভিনয় করছো? আমি একজন পেইন্টার। আমার সঙ্গে হঠাৎ একটা মেয়ের পরিচয় হয়েছে, এই নিয়ে গল্প। মেয়েটি অন্ধ। কোথায় শুটিং হচ্ছে বলো তো? আমি আসছি, শুটিং দেখব। আমি জীবনে কখনো শুটিং দেখিনি। অসম্ভব, তোমার সামনে আমি কিছুই পারবো না। তোমার অভিনয় দেখে এমন হচ্ছে। মনে হয় ভালো। ডিরেক্টর সাহেব জিজ্ঞেস করলেন আমি মঞ্চকর্মী কিনা। এই থেকে মনে হলো ভালো হচ্ছে। নীলা আমাকে ডাকছে, পরে কথা বলবো। মনে হয় শর্ট দিতে হবে। শর্ট দিতে হবে মানে কি? একটা সিকোয়েন্স হবে। সিকোয়েন্সকে এরা শর্ট বলে। আমি ঠিক জানিও না। নীলা রাখি। ডিরেক্টর সাহেব সিকোয়েন্স বুঝিয়ে দিলেন। অন্ধ মেয়েটিকে আপনি রাস্তা পার করে দেওয়ার জন্য হাত ধরেছেন। মেয়েটি বলল হাত ধরেছেন কেন? আপনি বলবেন রাস্তা পার করাবার জন্য। মেয়েটি বলবে হাত ছাড়ুন, আমি নিজে নিজে রাস্তা পার হতে পারি। এই বলে হাত ছাড়িয়ে সে নিজে নিজে রাস্তা পার হতে যাচ্ছে। তখন দেখা গেল দ্রুত গতিতে একটা ট্রাক আসছে। আপনি ভয়ে অস্থির হয়ে একবার ট্রাকের দিকে তাকাচ্ছেন, আরেকবার মেয়েটির দিকে তাকাচ্ছেন। আমি কাট না বলা পর্যন্ত অভিনয় ধরে রাখবেন, অভিনয় ছেড়ে দেবেন না। মুহিব বলল কি বলেন বুঝতে পারলাম না স্যার। অভিনয় ধরে রাখবো মানে কি? যারা নতুন তাদের প্রধান সমস্যা, নিজের ডায়লগ বলার পরেই তারা এক্সপ্রেশন ছেড়ে দেয়। এটা করবেন না, বুঝেছেন? জি স্যার।
দৃশ্যটা খুবই ভালো হলো। ডিরেক্টর বললেন, এক্সেলেন্ট। শুধু এক্সেলেন্ট বললেও কম বলা হবে। এক্সেলেন্টের উপরে তোমরা আমাদের নতুন অভিনেতা মুহিবের জন্য একটা ক্ল্যাপ দাও। সবাই ক্ল্যাপ দিল। ডিরেক্টর তৃপ্তির নিঃশ্বাস ফেলে সিগারেট ধরাতে ধরাতে মুহিবকে বললেন, সিগারেটে ব্যাড হ্যাবিট কি আছে? মুহিব জবাব না দিয়ে মাথা নিচু করল। ডিরেক্টর প্রোডাকশনে এক ছেলেকে, শামসুনা অন্য আরেকজন, বললেন, মুহিবকে এক প্যাকেট সিগারেট দাও। প্রোডাকশনের ছেলে সিগারেট দিতে দিতে ফিস করে বলল, ডিরেক্টর স্যার আপনারা ভালো পাইছেন, আপনার কপাল খুলল। চা খাবেন? চা দিব? দাও। হিরোইন আপনারা ডাকে, ওই দেখেন ইশারা করতেছে। মুহিব সিগারেটের প্যাকেট হাতে এগিয়ে গেল। হিরোইনের নাম নীলি। তার গায়ের রং শ্যামলা। এই রঙে তাকে সুন্দর লাগছে। মনে হচ্ছে ফর্সা রং তাকে মানাতো না। তার বয়স 25-এর উপরে, কিন্তু দেখাচ্ছে 17-18 বছরের তরুণীর মতো। নীলির মাথার উপর প্রোডাকশনের একটা ছেলের প্রকাণ্ড ছাতা ধরে আছে। নীলি বসে আছে ছায়ায়। তার পাশে একটা খালি চেয়ার আছে। মুহিব সেখানে বসল না। নীলি বলল, দূরে বসেছেন কেন? ছায়ায় এসে বসুন। মুহিব বলল, আমি একটা সিগারেট ধরাবো, এই জন্য দূরে বসেছি। নীলি বলল, তাহলে ঠিক আছে, আমি সব সহ্য করতে পারি, দুটা জিনিস সহ্য করতে পারি না, সিগারেটের ধোঁয়ার গন্ধ আর কানের কাছে মশার ভন ভন শব্দ। আমার এমনই কপাল, এই দুয়ের অত্যাচার আমাকে সহ্য করতে হয়। ধরুন আমি একটা ঘরে বমি আছি, আরও দুজন আছে। ঘরে যদি মশা থাকে, সেই মশা ওই দুজনের কাছে যাবে না, আমার কানের কাছে এসে গুনগুন করতে থাকবে। আর ওই দুজন যদি সিগারেট ধরায়, তাদের ধোঁয়ায় অন্য কোনো দিকে যাবে না, আসবে আমার কাছে। আপনি সিগারেট ধরাচ্ছেন না কেন? মুহিব বলল, থাক, আপনার সামনে ধরাবো না। নীলি বলল, ধরান তো, আমি এক্ষুনি প্রমাণ করব যে ধোঁয়া আমার দিকে আসবে। মুহিব সিগারেট ধরালো। ধোঁয়া সত্যি সত্যি নীলির দিকে যাচ্ছে। নীলি খিলখিল করে হেসে ফেলল। মুহিব মনে মনে স্বীকার করল, এত সুন্দর হাসির শব্দ সে আগে কখনো শোনেনি। বেশিরভাগ রূপবতী মেয়ে নকল হাসি হাসে। হাসার সময় ঢং করার চেষ্টা করে, তাদের হাসি হায়নার হাসির মতো হয়ে যায়। মুহিবের ধারণা, প্রতিটি তরুণী মেয়ের হাসির শব্দ রেকর্ড করে তাকে শোনানো উচিত। এতে যদি কিছু হয়। গল্পের আসর বা অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দিঘির জলে কার ছায়া গো। আজ ছিল এর প্রথম পর্ব। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।